গেমিং এখন আর ল্যাপটপ বা কনসোলের মধ্যে সীমাবদ্ধ না, আপনার হাতে নিতে পারেন হচ্ছে গেমিং মাস্টার। আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করায় দিব ROG Xbox Ally X, যেটা আসলে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ এবং আপনি আসলে আগের থেকে অনেক বেশি আপগ্রেড। অ্যাকচুয়ালি এই অ্যালয়ের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো যারা আসলে গেমিং লাভার আছেন তাদের জন্য একটা আইডিয়াল ডিভাইস হতে পারে, এবং কি আসলে কাদের জন্য এই ডিভাইস, এছাড়াও কোন কোন দিক আমার কাছে বেস্ট মনে হয়েছে, বিশেষ করে হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে, আর আগের যে ভার্সন আছে তার থেকে কি কি আপনি আসলে এক্সট্রা পাচ্ছেন এই পাওয়ারফুল ROG Ally X এর মধ্যে। আর কষ্ট করে ইগনোর করতে হবে, চোখটা লাল হয়ে আছে বিকজ ঠান্ডা লাগছে। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এ হচ্ছে ROG Xbox Ally X এর বক্স। তো দেখতে পাচ্ছেন একদম নিউলি লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট। এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মডেল নাম্বার এবং আদার্স স্পেক্স এখানে দেওয়া আছে। বক্স কলার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। সো নাইস টু সি, প্রিমিয়াম একটা টাচ আছে এবং ধরেই ভালো ফিল হচ্ছে আর কি। এছাড়াও ইউজার গাইড অ্যান্ড সাম স্টাফস অ্যান্ড দেন হচ্ছিল আপনার পাওয়ার কেবল অ্যান্ড হচ্ছিল অ্যাডাপ্টারটা হচ্ছিল 65 ওয়াটের। সো দেখতে পাচ্ছেন 65 ওয়াট, সো মোটামুটি ফাস্ট চার্জে দিতে পারবেন এবং আগে থেকে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ ব্যাটারি পাচ্ছেন। সো ফিনিশিং ইজ পারফেক্ট, আপনি টাচ অ্যান্ড ফিলটা অনেক ভালো পাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ট্রিগার পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই স্মুথ এবং হচ্ছে ল্যাগ ফ্রি। আপনি হচ্ছে ট্রিগার এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছিল পাওয়ার বাটন, যেটা প্রেসেবল আপনি। এছাড়া হচ্ছিল 3.5mm হেডফোন জ্যাক, দেন হচ্ছিল মাইক্রো এসডি কার্ড রিডার, UHS 2 সাপোর্টেড। সো 5 স্পিড কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। ভলিউম আপ ডাউন বাটন, দেন হচ্ছিল আপনার অন আছে কিনা অফ ইন্ডিকেটর, অ্যান্ড হচ্ছিল চার্জিং ইন্ডিকেটর। দেন দুইটা আপনি হচ্ছিল USB-C পাচ্ছেন, একটা হচ্ছিল USB 3.2 Gen 2 আর আরেকটা পাচ্ছেন হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, যেটার মধ্যে ডিসপ্লে এবং হচ্ছে পাওয়ার পোর্ট দুইটাই ইউজ করতে পারবেন। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডাবল মানে বাটন পিছনে পেয়ে যাবেন, কাস্টমাইজেবল। এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার জয়স্টিক টাইপ, যেটা আসলে আপনি গেমিংয়ের ক্ষেত্রে হেল্পফুল হবে। সো এটা দিয়ে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, কাস্টমাইজের মানে অপশন থাকতেছে। এছাড়া হচ্ছিল এখানের মধ্যে Xboxের আপনার হচ্ছে ডেডিকেটেড বাটন, দেন হচ্ছিল আসুসের ডেডিকেটেড সেন্টার, কমন সেন্টার, দেন হচ্ছিল আপনি মাল্টি উইন্ডোজ যদি ইউজ করেন তাহলে ডেডিকেটেড বাটন পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে উপরে মাইক পাচ্ছেন। এই পাশের মধ্যেও আপনি আসলে XAYB এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন, গেমিংয়ের জন্য হেল্পফুল। যারা গেম খেলেন তারা তো বুঝেন এই বাটনগুলো খুব বেশি দরকার হয়। Ally X কে আপনি যখন হাতে নেবেন তখন আপনি কিন্তু দেখবেন যে এটা অনেক বেশি কম্প্যাক্ট এবং আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয়। গ্রিপের ক্ষেত্রেও আগের চেয়ে অনেক বেটার, কারণ হচ্ছে যে এর কালার কিন্তু আগে ছিল হলো হোয়াইট, বাট একবার ব্ল্যাক হওয়াতে আমার কাছে মনে হয় যে অনেকের জন্য সুবিধা হয়েছে, বিশেষ করে আমার মতো অয়েলি হাত যাদের, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ওই হোয়াইট কালারটা ইউজ করতে গেলে এখানে মানে ভিজিবল চলে আসে, যে ডাক্সগুলো ভিজিবল থাকে। বাট এটার ক্ষেত্রে আপনি অনেক দিন ধরে ইউজ করার পরেও আপনার কাছে আসলে সেম লুকটা পাবেন, এমনকি যদিও আগের থেকে একটু বেশি হচ্ছে হলো মানে ওয়েট বাড়ছে, ডাবল ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন। সো ব্যাটারি ব্যাকআপের জন্য একটু ওয়েট বাড়ছে, বাট ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক ভালো। আপনি ইজিলি আপনার যে কোনো পজিশনে মানে হ্যান্ডের যে কোনো পজিশন কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং আমার কাছে অনেক বেশি কম্প্যাক্ট এবং অনেক বেশি স্টেবল মনে হয়েছে ডিজাইন ওয়াইজ। এছাড়াও নতুন কুলিং সিস্টেমের কারণে ডিভাইসটা কিন্তু আগের চেয়ে কম গরম হয়, যদিও কম্প্যাক্ট ডিভাইস একটু হিট হবেই, বাট আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে বেটার পারফর্ম করতেছিল এবং ডিপ এবং হচ্ছিল ব্যাটারি ব্যাকআপের কথা যদি চিন্তা করতে যাই। ডিসপ্লের ক্ষেত্রে এখানের মধ্যে কিন্তু 7 ইঞ্চের ফুল HD ডিসপ্লে, যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছিল 120 হার্টজের ডিসপ্লে। সো বুঝতেই পারছেন যে গেমিং এর ক্ষেত্রে আপনি অনেক বেশি হেল্প পাবেন। এছাড়াও অ্যাডাপটিভ সিঙ্ক থাকতেছে, যেটা আসলে গেম প্লের ক্ষেত্রে একদম স্মুথ একটা ভাইব পাবেন। এছাড়াও টিগারের মধ্যে কোনো প্রকার ল্যাগ নাই। সো যখন আপনি গেম খেলবেন সেই ক্ষেত্রে যদি আপনি আসলে প্রচুর পরিমাণে গেম খেলতে পছন্দ করেন, সেটা হইতে পারে আপনার হচ্ছে কোনো ট্রান্সপোর্টেশনে বসে যদি আপনি গেম খেলতে চান, বিশেষ করে জ্যামে বসে, আপনি পার্সোনাল ট্রান্সপোর্টেশন আছেন, অনায়াসে কিন্তু এটার মধ্যে আপনি আসলে গেম এনজয় করতে পারবেন। আর এই যে সাউন্ড কোয়ালিটি, আমি আসলে একদম প্রথমেই বলি, ফার্স্টে যখন এটা আমি হাতে নিছি, নেওয়ার পরে ইনস্টল করার পরে যখন আমি একটা সং শুনতেছিলাম, তখন এর যে সাউন্ডের ক্রিস্পিনেস, আমি সাথে সাথে হচ্ছিল আমার টিভির যে আপনার হচ্ছিল সাউন্ড বারটা আছে সেটাকে স্টপ করে দিয়ে আমি আসলে এটাকে চেক করতেছিলাম যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমার কাছে মনে হয়েছে যে ওইটার থেকে এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি ক্রিস্প এবং অনেক বেশি আসলে আপনাকে ইমপ্রেস করবে। সো স্পিকার ছোট হওয়া সত্ত্বেও আপনি আসলে সুন্দর একটা বা মিষ্টি একটা সাউন্ড পাবেন এর মধ্যে থেকে। গান ফায়ারের সাউন্ড বলেন বা গেমিংয়ের ক্ষেত্রে যে আপনার হচ্ছে অ্যাডভান্টেজ সেটা কিন্তু আপনি আসলে এই সাউন্ড সিস্টেম থেকে পেয়ে যাবেন, এবং আপনি যদি মিডিয়া কনজিউমের ক্ষেত্রেও যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আসলে এখান থেকে ভালো সাউন্ড আউটপুট পাবেন। Gentlemen, good work on
Allen taking the town. Private Allen, you'll be taking orders from me. আমি আসলে আপনাদেরকে সাউন্ড শোনাইতে পারবো, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটা আপনি আসলে সরাসরি হাতে নিয়ে যে টাচ অ্যান্ড ফিলটা পাবেন বা যে সাউন্ডটা আপনি আসলে পাবেন, সেটা আসলে মানে এই মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা সাউন্ডের মধ্যে আপনি আসলে কখনোই পাবেন না বা বুঝতে পারবেন না। সো অ্যাটলিস্ট আপনি আসলে এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এটার অ্যাকচুয়াল যে সাউন্ড আউটপুট এবং যে ডিসপ্লে কোয়ালিটি সেটা আপনি বুঝতে পারবেন। এবার আসে হচ্ছিল এর যে মেন হিরো আছে, মানে এর যে পারফরমেন্স, এর পারফরমেন্সটা আসলে কেমন। পারফরমেন্সের জন্য এর মধ্যে ইউজ করা হয়েছে AMD Ryzen Z2 Extreme APU। এতে আসলে আপনার 8 কোর Zen 5 আর্কিটেকচার আর আপনার হচ্ছে Radeon 3 GPU ব্যবহার করা হয়েছে, যার ফলে পারফরমেন্স বুস্ট হয় আগের Z1 এক্সট্রিমের থেকে প্রায় 25 থেকে 30% আপনি আসলে বেটার রেজাল্ট পাবেন এর আগের ভার্সন থেকে। যে গেমই খেলুন না কেন, যেমন Cyberpunk 2077 বা Elite Ring বা GTA 5, যে কোনো গেমই আপনি আসলে এটাতে আলট্রা সেটিংসে খেলতে পারবেন, স্মুথ একটা পারফরমেন্স পাবেন, বিকজ এর মধ্যে থাকতেছে কিন্তু 24 GB LPDDR5X RAM আর স্টোরেজ হিসেবে থাকতেছে 1 TB NVMe SSD কিন্তু আপনি আসলে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং মজার কথা হচ্ছে যে এর আগের যে ডিভাইসটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু আপনি আসলে NVMe যদি চেঞ্জ করতে যেতেন বা আপনি যদি স্টোরেজ আপগ্রেড করতে যেতেন, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস হতো। বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে, যদি আপনি আসলে 1 TBতে না হয় 2 TBতে যেতে চান, আপনি অনায়াসে কিন্তু এটা থেকে আপগ্রেড করতে পারবেন, সেই সুবিধা কিন্তু থাকতেছে। এবং কি আপনি আসলে এটাকে পিসি মোডেও ইউজ করতে পারবেন, মিনি পাওয়ারফুল পিসি বলা যায়। আপনি যদি প্রোডাক্টিভিটির কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে টাইপ সি যে ডিসপ্লে পোর্টটা আছে বা টাইপ সি যে পোর্টটা আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি আসলে যে কোনো ডিসপ্লেতে লাগিয়ে আপনি এটাকে আসলে মিনি পিসি হিসাবে ইউজ করতে পারবেন। যে কোনো প্রোডাক্টিভিটির কাজের ক্ষেত্রে আপনি মানে মিড রেঞ্জের যে প্রোডাক্টিভিটির কাজগুলো আছে সেটা কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে করতেও পারবেন। এবং আমার কাছে মনে হচ্ছে আগের থেকে অনেক বেশি ফাস্ট, আমি যে কোনো কাজ করতেছিলাম অনেক বেশি ফাস্ট অ্যান্ড হচ্ছিল, আপনার স্মুথ মনে হচ্ছিল এবং টাচ রেসপন্স খুবই ভালো ছিল। যেহেতু হ্যান্ডহেল্ড ডিভাইস, আপনি পোর্টেবলি আপনি গেম খেলবেন, তাহলে সেই ক্ষেত্রে এর আগের যে ভার্সন আছে তার মধ্যে ছিল মাত্র 40 ওয়াট আওয়ারের ব্যাটারি, বাট এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছিল 80 ওয়াট আওয়ার ব্যাটারি, যেটার মাধ্যমে দেখা গেছে আগে 1 ঘন্টা পর পর আপনাকে চার্জার খুঁজতে হইতো, বাট এটার ক্ষেত্রে এখন হচ্ছিল আপনি 2 থেকে 3 ঘন্টা, মানে ডিপেন্ড অন আপনার ইউজ, আপনি কোন টাইপের গেম খেলতেছেন। গেমিংয়ের ক্ষেত্রে বলতেছি, নর্মাল ইউজের ক্ষেত্রে আরও অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাচ্ছেন সেই লেভেলের, এবং আপনার আসলে স্মুথ গেমিং আপনি আসলে করতে পারবেন। একদম মনোযোগ দিয়ে গেম খেলে মানুষ আসলে 2-3 ঘন্টার বেশি খেলে না। এই ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাওয়ার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছিল এর মধ্যে কিন্তু আগের তুলনায় নতুন ডিজাইনের আপনার হচ্ছে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ডুয়েল ফ্যান থার্মাল কুলিং সিস্টেম, যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনি নয়েজ ফ্রি, মানে খুব লো নয়েজে আপনি এটাকে কন্টিনিউয়াস ঠান্ডা রাখতে পারে। সো এতে ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায় এবং হচ্ছে আপনার যে ডিভাইস আছে সেটা হিট কম হয়। মানে আপনি অনেক হায়ার সেটিংয়ে খেলতেছেন বা আলট্রা সেটিংয়ে খেলতেছেন, তখন তো হিট জেনারেট হবে, যেহেতু একটা কম্প্যাক্ট ডিজাইন। সো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট হাতে লাগে না ওরকম টাইপের আপনার হচ্ছে হলো কুলিং সিস্টেম। সো তার মানে কিন্তু আপনি পাচ্ছেন বেশি ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে হলো ল্যাগ ফ্রি গেমিং। কারণ আপনার যদি ডিভাইস মানে অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু একটু ল্যাগ দেওয়ার ব্যাপারটা ছিল, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেই ল্যাগটা আপনি কিন্তু ফিল করবেন না, কারণ হচ্ছে যে কন্টিনিউয়াস কিন্তু আপনার ডিভাইসকে কুল করতেছে এই কুলিং সিস্টেম। এছাড়া আপনি দেখা গেছে এখানে বিভিন্ন টাইপের মোড পেয়ে যাবেন, যেসব মোডে যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি এনহ্যান্স করতে পারবেন। আপনি আসলে কোন টাইপের পারফরমেন্স মোডে খেলতেছেন বা পারফরমেন্স মোডে ইউজ করবেন কিনা, উইন্ডোজ মোডে ইউজ করবেন কিনা, সাইলেন্ট মোডে ইউজ করবেন কিনা, টার্বো মোডে ইউজ করবেন কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে। এবং আপনি যদি সেটিংসটা আপনার মতো করে সেট করে নেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স দুইটাই কিন্তু আপনি আসলে একসাথে এই ডিভাইস থেকে আউটপুট নিতে পারবেন। কন্ট্রোল লেআউট আগের মতোই আছে, গ্রিপ, ট্রিগার, রেসপন্স এখন আরও উন্নত। এছাড়াও অ্যানালগ স্ট্রাইক, তারপরে হচ্ছিল ডি প্যাড, এগুলো আপনার আগের চেয়ে অনেক বেশি স্মুথ লাগতে, ন্যাচারাল লাগে, যেটা ন্যাচারাল থাকার কারণে আপনি আসলে লঙ্গার সেশন গেমিংয়ের জন্য একটা পারফেক্ট ভাইব পাবেন। এছাড়া ROG এর কমন সেন্টার থেকে আপনি আসলে ইনস্ট্যান্ট সাব মানে পারফরমেন্স বুস্ট করা থেকে শুরু করে আরও অনেক অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে টার্বো মোড থেকে শুরু করে নর্মাল মোডে আপনি আসলে চালাতে পারবেন, যেটা ডিপেন্ড অন ইউর ইউজ। সো অনেক তো গুণগান গাইলাম, এবার আসলে হচ্ছিল এটার প্রাইস কেমন। প্রাইসটা আসলে সবসময় আসুসের ডিভাইসের প্রাইস একটু প্রিমিয়ামই দিতে হয়, বিকজ প্রিমিয়াম ডিভাইস আমার কাছে রাইট নাও আসলে এটার এক্স্যাক্ট প্রাইস নাই, কিন্তু আপনার লাখ টাকার উপরে আপনাকে গুনতে হবে। এছাড়া হচ্ছিল এটার দুইটা ভেরিয়েন্টে পাবেন, আরেকটা ভেরিয়েন্ট আপনি মোটামুটি অ্যাফোর্ডেবল হবে। বাট আমার কাছে মনে হয় যে এই ডিভাইসটা যদি আপনি প্রিমিয়াম ডিভাইস হিসেবে কনসিডার করেন তাহলে সেই ক্ষেত্রে, আর গেমিংয়ের যদি কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এমনকি কারা কনসিডার করবেন, যারা আসলে প্রচুর পরিমাণে গেম নিয়ে ব্যস্ত থাকেন, মানে প্রচুর গেম খেলতে পছন্দ করেন এবং সেটা অবশ্যই উইন্ডোজ গেম, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর আপনি ধরেন
ধরেন হচ্ছে টুকটাক গেমিংও করেন আবার টুকটাক এডিটিং করেন, মানে টুকটাক বলতে আসলেই টুকটাক এডিটিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে মনিটরের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে চুজ করতে পারেন। এছাড়া আপনি প্রচুর মাল্টিমিডিয়া কনজিউম করেন, ফর এক্সাম্পল আপনি যদি মুভি টুভি দেখেন বা ডেইলি ইউজের অনেক ধরনের কাজ আছে, বা আপনার টাচ একটা হচ্ছিল ছোটোখাটো ল্যাপটপের দরকার ছিল, তাহলে সেই ক্ষেত্রে গেমিং ডিভাইস উইথ ল্যাপটপ এটা যদি চিন্তা করেন বা মিনি পাওয়ারফুল ডিভাইস যদি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। বাজেট খোঁজেন তাদের ক্ষেত্রে আসলে এই ডিভাইস না। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে আসুসের ROG Xbox Ally Xটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি আসলে কি মনে করেন যে এটাই আসলে একটা ওয়ান কাইন্ড অফ ইনোভেশন না? ডেফিনেটলি আমার কাছে ইনোভেশন মনে হয়, অনেক কম্প্যাক্ট একটা ডিভাইসে কিন্তু অনেক কিছু দিছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ডেফিনেটলি এটা আসলে আমরা আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।